নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, মানুষের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সংস্কার হলো বিবাহ। বিবাহ সাংসারিক মানুষদের কাছে একান্ত কাম্য একটি সংস্কার। তো দর্শক বন্ধু, আজকের আলোচনা বিবাহ নিয়ে। বিবাহ প্রত্যেক সাংসারিক পূর্ণবয়স্ক মানুষই চায়, যে সে চায়, প্রতিটি পূর্ণবয়স্ক মানুষ চায় যে তার বিবাহ হোক, সে সংসার করুক, সে সাংসারিক সুখকে পূর্ণতার সাথে উপভোগ করুক। এটা প্রত্যেকটি পূর্ণবয়স্ক মানুষের একান্ত কাম্য। প্রতিটা সাংসারিক মানুষ যখন সে যৌবন প্রাপ্ত হয়, তখন তার বিবাহ করার ইচ্ছা মনের মধ্যে প্রবল থেকে প্রবলতর হতে থাকে। পুরুষ স্ত্রীর একত্রে থেকে দৈহিক, মানসিক, সাংসারিক এ সমস্ত সুখকে ভোগ করতে গেলে বিবাহ নামক অনুশাসনকে মানতেই হবে, বিবাহ নামক সংস্কারকে গ্রহণ করতেই হবে, প্রাপ্ত হতে হবে। যদি একসঙ্গে স্ত্রী পুরুষ থেকে দৈহিক, মানসিক, সাংসারিক সুখ ভোগ করতে হয়, তাহলে নিশ্চিতভাবে বিবাহ প্রাপ্ত হতে হবে। এইভাবে যুগের পর যুগ, দিনের পর দিন চলে আসছে। মানুষ বিবাহ করছে, সংসার নির্মাণ করছে, আর জাগতিক সুখ ভোগ করছে। আজকের আলোচনা বিবাহ নিয়ে, কিন্তু একটু অন্যরকম আলোচনা করব। আজকের আলোচনা আমার মনে হয় আপনাদের একটু মনোগ্রাহী হবে, একটু অন্যরকম লাগবে। আর যদি লাগে, আমি চাইবো আপনারা ফিডব্যাকও দেবেন আমাকে, কারণ তাহলে এই ধরনের রিসার্চ ওয়ার্ক করতে আমারও খুব ভালো লাগবে। তো শুধু এই যে বিবাহ শুরু হলো, এই যে বিবাহ প্রতি মানুষের জীবনে বিবাহ আজকে হতে, ছেলেমেয়েরা বড় হলে বিবাহ দিতে হচ্ছে, তারা সংসার করছে। এর শুরুটা কোথায়? আগে কি বিবাহ ছিল? আর যদি না ছিল তাহলে কি ছিল? আর যদি বিবাহ না ছিল, কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? এত বড় একটা সাবজেক্ট, প্রতিটি মানুষ চায় তার বিবাহ হোক। এর অরিজিনটা কোথায়? আজকের আলোচনা সেটা নিয়ে। দর্শক বন্ধু, এই পরম্পরা কবে থেকে শুরু হয়েছিল? এই পরম্পরা শুরু কোথায়? এই জিনিসটা জানতে গেলে দর্শক বন্ধু আপনাদেরকে মহাভারতের শরণাপন্ন হতে হবে। তার কারণ, প্রথম বিবরণ আপনি পাবেন বিবাহ সংস্কারের শ্বেত কেতুর মাধ্যম দিয়ে। আগের দিনে বিয়ে ছিল না, একদম প্রাচীনকালে বিয়ে ছিল না। বিবাহ সংস্কার পরে চালু হয়, আর যিনি চালু করেন তার নাম হচ্ছে শ্বেত কেতু, যার বিবরণ মহাভারতে পাবেন। শ্বেতকেতু যখন দেখেন তার মা এক পর পুরুষের সাথে রয়েছেন, তিনি মনে মনে অত্যন্ত দুঃখিত হন এবং নিজের পিতাকে এসে বলেন যে, পিতা, আমার মা কেন অন্য পুরুষের সাথে রয়েছেন? পিতা বলেন, কি হয়েছে তাতে? যার যা ইচ্ছে সে তাই করতে পারে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, যার যাকে পছন্দ, যখন পছন্দ, যেখানে পছন্দ সেখানে সে যেতে পারে। তুমি কেন এত চিন্তিত হচ্ছ? এটা আমাদের অ্যাঙ্গেল থেকে এটাকে খারাপ বলে মনে হচ্ছে না। প্রত্যেকটা মানুষ স্বাধীন, সে তার মতন করতে পারে। শ্বেতকেতু পিতা তাকে এই বক্তব্য বলেন, কিন্তু এই বক্তব্য শ্বেতকেতুর পছন্দ হয় না। শ্বেতকেতু তখন বাবাকে বলে, তাহলে আমি কি করে বুঝবো আমি কার সন্তান? আমি কোন গাছের বীজ? আমি কি করে বুঝবো? আমার পিতৃ পরিচয় পারফেক্ট আমি কি করে ধরবো যে উনি আমার পিতা বা উনি নন? তখন তার পিতা বলেন শ্বেতকেতুকে, যে দেখো, যে ব্যক্তি তোমাকে খুব ভালোবাসবেন, অধিক যত্ন নেবেন, তোমাকে অধিক, তোমার প্রতি অনেক কেয়ার নেবেন, তোমাকে খুব ভালোবাসবেন, যত্ন নেবেন, তোমার প্রতি অতি আগ্রহী হবেন, সর্বদা আগ্রহী থাকবেন, তোমাকে লালন পালন করবেন আগ্রহের সাথে, তিনিই তোমার পিতা। এটাই এতদিন ধরে চলে আসছে। শ্বেতকেতুর এই বিষয়টি পছন্দ হলো না। তিনি ঠিক করলেন যে না, এই পুরো জিনিসটার একটা অনুশাসন প্রয়োজন রয়েছে। তখন শ্বেতকেতু এক বিশেষ নিয়ম প্রতিষ্ঠা করলেন। সেই নিয়মের আধার হলো স্বামী স্ত্রী, পতিব্রতা স্ত্রী এবং চরিত্র। একজন পুরুষ বিশেষ আচার মেনে, বিশেষ বিচার মেনে
একটি স্ত্রীকে বিবাহ করবেন। বিবাহ করার পরেই তিনি ওই স্ত্রীকে ভোগ করার অধিকারী হবেন। স্ত্রীকে পতিব্রতা হতে হবে এবং আরো নানা রকম এর মধ্যে আরো কিছু তিনি যোগ করে দিলেন। অর্থাৎ আগের দিনে নারী পুরুষের মধ্যে কোনো অনুশাসন ছিল না। শ্বেতকেতু বিবাহ প্রথার মধ্য দিয়ে এক অনুশাসন প্রতিষ্ঠা করলেন। আর এখান থেকেই দর্শক বন্ধু বিবাহ সংস্কার শুরু হয়ে গেল। তো শুরু হলো মহাভারতের সময় থেকে। এই সংস্কার শুরু করলেন শ্বেতকেতু। দর্শক বন্ধু, আজকের আলোচনা বিবাহ নিয়ে। আর আমি শুরুতেই বলেছি যে আমার আলোচনা আজকে বিবাহ নিয়ে একটু অন্যরকম। জ্যোতিষের কথা তো অনেক হয়, কেন বিয়ে হতে চাইছে না, কি করলে বিয়ে হবে, কোন কি কি নিয়ম আছে, কোন গ্রহ দায়ী আছে, এই আলোচনা হতেই থাকবে, বলতেই থাকবো। কিন্তু তার মধ্যেখানে একটু অন্য আলোচনা হওয়া দরকার। আমরা জানি এত চিন্তিত থাকি সেই বিবাহ কে শুরু করেছিলেন, বা বিবাহ সম্বন্ধে নতুন কথা কিছু আছে কি। দর্শক বন্ধু, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিবাহ এই যে অনুশাসন, এই যে সংস্কার, এর প্রথম পুরুষ হচ্ছেন যিনি এটাকে চালু করেন, শুরু করেছিলেন, শ্বেতকেতু। কত রকমের বিয়ে হতে পারে পরবর্তী আলোচনা। বিয়ে কত রকম হতে পারে? আপনারা তো বলবেন একরকমই আমরা দেখি বা দুরকম দেখি। না দর্শক বন্ধু, শাস্ত্রে 8 রকম বিয়ের কথা উল্লেখ রয়েছে, একরকম না, 8 রকম বিয়ের কথা উল্লেখ রয়েছে। 8টি পদ্ধতি রয়েছে, এই 8 পদ্ধতিতে বিবাহ হতে পারে, শাস্ত্রে সেই কথার উল্লেখ রয়েছে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে ওই 8 রকম কি 8টি পদ্ধতি, বলবো। কিন্তু তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। দর্শক বন্ধু, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম শাস্ত্রে 8 রকম বিবাহের উল্লেখ আমরা দেখতে পাই। 8 রকম বিবাহের কথা বলা রয়েছে। কোন 8টি বিবাহ? 1 হচ্ছে প্রজাপতি বিবাহ, 2 হচ্ছে ব্রহ্মা বিবাহ, 3 হচ্ছে দৈব বিবাহ, 4 হচ্ছে ঋষি বিবাহ, 5 হচ্ছে অসুর বিবাহ, 6 হচ্ছে রাক্ষস বিবাহ, 7 হচ্ছে গন্ধর্ব বিবাহ, 8 হচ্ছে পিশাচ বিবাহ। আবার বলবো, 1 হচ্ছে প্রজাপতি বিবাহ, 2 হচ্ছে ব্রহ্মা বিবাহ, 3 হচ্ছে দৈব বিবাহ, 4 হচ্ছে ঋষি বিবাহ, 5 হচ্ছে অসুর বিবাহ, 6 হচ্ছে রাক্ষস বিবাহ, 7 হচ্ছে গন্ধর্ব বিবাহ, 8 হচ্ছে পিশাচ বিবাহ। বা ডিটেলসে প্রজাপতি বিবাহ, এই যে প্রজাপতি বিবাহ, এই সিস্টেমে কি হতো, পুরুষ কন্যার পিতার কাছে গিয়ে কন্যাকে তার সাথে বিবাহ দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেন, অনুরোধ করতেন। ওই পুরুষ যদি যোগ্য হতো আর একজনই কন্যার জন্য প্রার্থী হতো, তাহলে ওই পিতা তার কন্যার সাথে তার বিবাহ দিয়ে দিতেন। কিন্তু যদি যদি উনি যোগ্য না হতেন আর একাধিক পাত্র ওই কন্যাকে বিবাহ করার জন্য উৎসুক থাকতেন, তখন ওই কন্যার পিতা এক কম্পিটিশন, মানে এক প্রতিযোগিতার ব্যবস্থা করতেন, যে প্রতিযোগিতায় যিনি বিজয়ী হতেন তার সাথে ওই তার কন্যার বিবাহ দিতেন। এই যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় প্রজাপতি বিবাহ। অর্থাৎ রামায়ণে রাম সীতার বিবাহ, মহাভারতে দ্রৌপদীর বিবাহ আমরা দেখতে পাই এই কম্পিটিশনের মধ্যে দিয়ে হয়েছিল। এই বিবাহকে বলা হয় প্রজাপতি বিবাহ। পরবর্তী বিবাহ হচ্ছে ব্রহ্মা বিবাহ। এই ক্ষেত্রে কন্যার পিতা পুরুষের কাছে যেতেন এবং তার কন্যাকে বিবাহ করার জন্য তাকে অনুরোধ করতেন এবং বলতেন যে তুমি আমার কন্যাকে গ্রহণ করো, তোমাকে আমি সামগ্রী দেব, ওই দেব, মণিমুক্তা দেব, ধন দেব, দৌলত দেব, অনেক কিছু দেব, তুমি আমার কন্যাকে গ্রহণ করো। এই যে বিবাহ, এই বিবাহকে বলা হতো ব্রহ্মা বিবাহ। এই সিস্টেমটার নাম ছিল ব্রহ্মা বিবাহ। দর্শক বন্ধু, এখান থেকে কিন্তু প্রমাণ প্রথা শুরু হয়ে যায়। কারণ গিয়ে বলতেন না এটা দেবো ওটা দেবো, দেবো, এখান থেকে খুব সম্ভবত এই প্রথাটা শুরু হয়ে যায়, নেওয়ার প্রথা। পরবর্তী হচ্ছে দৈব বিবাহ। দৈব বিবাহ কি? এটা অনেকটা মালিকের মেয়ের সাথে বাড়ির কর্মচারীর বিবাহের মতন। মালিকের মেয়ের সাথে বাড়ির কর্মচারীর বিবাহের মতন। কি হতো, আগেকার দিনের বিত্তশালী কন্যার পিতা যখন দেখতেন তার বাড়িতে যে যুবক আশ্রিত রয়েছেন, সেই যুবক অতি সজ্জন, অতি সচ্চরিত্রের, কঠোর পরিশ্রমী,
তখন তার চারিত্রিক গুণ, তার পরিশ্রম ইত্যাদি দেখে, সজ্জন ভাব এসব দেখে ওই পিতা ঠিক করতেন এর সঙ্গে যদি বিয়ে দেওয়া যায় তাহলে আমার মেয়ে খুব সুখে থাকবে। তো সেই জন্য কি করতেন, ওই যুবককে দক্ষিণা দিতেন, দক্ষিণা দিয়ে তারই কন্যার সাথে তাকে বিবাহ দিতেন আর তার বাড়িতেই রেখে দিতেন, বলতে পারেন ঘর জামাই হয়ে থাকা। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতি ছিল দৈব বিবাহ। এবার হচ্ছে ঋষি বিবাহ। এক্ষেত্রে কি হতো, ঋষি এসে কন্যার পিতার কাছে বলতেন যে তিনি তার কন্যাকে বিবাহ করতে চান, কারণ তার বংশকে রক্ষা করতে হবে। ঋষি যদি বিবাহ না করেন তাহলে ঋষির বংশ এগোবে কি করে? ঋষি এদিক ওদিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তার তো বংশকেও এগিয়ে নিয়ে যেতে হবে। তো ঋষি কি করতেন, কোনো ব্যক্তির কাছে এসে বলতেন যে তার কন্যার সাথে তার বিবাহ দিতে হবে, তিনি তার কন্যার পাণিপ্রার্থী হতেন। তখন কন্যার পিতা ওই ঋষির সাথে বিবাহ দিয়ে দিতেন, কিন্তু শুধু বিবাহ দিতেন না, তার সাথে প্রচুর সম্পত্তি দিতেন, ভূসম্পত্তি দিতেন, গোধন দিতেন, আরও নানা রকম কিছু দিতেন। কেন দিতেন? কারণ ঋষি তো কপর্দক শূন্য, ঋষির কাছে তো কোনো টাকা পয়সা নেই। তো সংসার চালানোর পর এই যে বিবাহ দেবেন, এরপর তো সংসার হবে, সংসারটা চলবে কিভাবে? যদি জমি জমা না থাকে তাহলে চলবে কি করে? তো প্রচুর গোধন দিতেন, প্রচুর ভূসম্পত্তি দিতেন, দিয়ে কন্যার পিতা বিবাহ দিতেন ওই ঋষির সাথে, আর তারপরে ঋষি তার বংশকে রক্ষা করতেন। এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম ঋষি বিবাহ। আমরা দেখেছি প্রচুর রাজকন্যা এইভাবে ঋষিরা এসে বিবাহ করেছিলেন, এবং এই জিনিসটা আপনারা যখন শাস্ত্রে বিভিন্ন উপাখ্যান পড়েন আপনারা নিজেরাও দেখতে পান। এই বিবাহকে বলা হয় ঋষি বিবাহ। এরপর আসছে গন্ধর্ব বিবাহ। তো শুধু গন্ধর্ব হচ্ছে একদম মানে লাভ ম্যারেজ, পিওর লাভ ম্যারেজ, একে বলে গন্ধর্ব বিবাহ। এই বিবাহে পিতামাতার প্রয়োজন নেই, একজন আরেকজনকে দেখবেন আর বিয়ে করে নেবেন, কোনো সাক্ষীও লাগবে না, কিছুই লাগবে না, ভালো লাগলো বিয়ে করে নিলাম, মালা বদল। দুষ্মন্ত আর শকুন্তলার যে আপনারা জানেন বিবাহ, এটা হচ্ছে গন্ধর্ব বিবাহ, না সাক্ষী না কিছু, ভালো লাগলো বিয়ে হয়ে গেল। পরবর্তী বিয়ে হচ্ছে রাক্ষস বিবাহ, যেখানে কিন্তু কি হয়, পাত্রীকে অপহরণ করা হয়, অপহরণ করে নিয়ে গিয়ে পিতৃগৃহকে অপহরণ করে নিয়ে গিয়ে পুরুষ বিবাহ করেন। সেটা যে কোনো কারণে অপহরণ করতে পারেন, হয়তো পাত্রকে পছন্দ নয়, পাত্রীর বাবা ইচ্ছুক নন, দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলা রয়েছে, ইত্যাদি ইত্যাদি কারণে পাত্র অপহরণ করে নিয়ে গিয়ে বিবাহ করেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণীকে অপহরণ করে বিবাহ করেছিলেন, কারণ শিশুপাল এবং তার বাবা চাইতেন না তার মেয়ের সাথে বিবাহ হোক। তো এটাকে বলতে পারেন কিছুটা রাক্ষস বিবাহ, কিন্তু পুরোটা বলবো না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সাথে রুক্মিণীর আগে থেকে প্রেম ছিল, তাহলে অনেকটা গন্ধর্ব বিবাহ আর সামান্য রাক্ষস বিবাহ। তো জোর করে বিবাহটাকে বলা হয় রাক্ষস বিবাহ। লাস্ট বিবাহ হচ্ছে পিশাচ বিবাহ। এইটা কিরকম? এই ক্ষেত্রে পুরুষ বলপূর্বক কন্যার সাথে দৈহিক রিলেশন স্থাপন করে, আমরা যাকে বলি না ধর্ষণ করা, রেপ করা, এই যে কন্যার সাথে পুরুষ জোর করে দৈহিক সম্পর্ক স্থাপন করলো এবং তাকে ভোগ করলো, শাস্ত্রে একে পিশাচ বিবাহ বলা হয়েছে। তো এতগুলো বিবাহ দর্শক বন্ধু রয়েছে আমাদের শাস্ত্রে উল্লেখ। শাস্ত্রে এই সমস্ত যা বর্ণনা রয়েছে আমি খুব সংক্ষিপ্ত সারে আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে এই আলোচনা, তাহলে একটু ফিডব্যাক দেবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে এই ধরনের রিসার্চ ওয়ার্ক করতে আমারও ভালো লাগবে। নমস্কার শিবায়। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।